প্রথমে অভিনয় দিয়ে শুরু, তারপর একটা পর্যায়ে হারমোনিয়াম, গান শেখা ওস্তাদের কাছে। ফিল্মে কাজ করার প্রথম সুযোগ মোস্তাক ভাই আমাকে করে দিয়েছিলেন। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। মোস্তাক ভাইয়ের সুরে এবং আমার কম্পোজিশনে একটি গান লতা মঙ্গেশকর জিও গেয়েছেন। সুপ্রিয় সুধী, ভাবনা ছায়াপথ চ্যানেলে জীবন গল্পে আজকে আমার সামনে বসে আছেন বিশিষ্ট সুরকার, সঙ্গীত পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র মিউজিশিয়ান। সবশেষ যে পরিচয়টা দেব, উনি একজন কণ্ঠশিল্পীও। আমরা তার সাথে কথা বলবো। সুমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার সঙ্গীত জীবনের যে আজকের এই পর্যায়ে আসছেন, এত মানুষ আপনাকে চেনে জানে, এর পিছনের গল্পটা একটু শুনতে চাই। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আর আমি ছোটবেলা থেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। স্বাভাবিকভাবে আমাদের ওই 80-র দশকে কিন্তু বাবা মারা ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বাইরে কোনো কিছু চিন্তা করেননি কখনো। কিন্তু আমার ঝোঁকটা কেন যেন এই সুরের দিকে, এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে। তো সেই জায়গা থেকে আমি ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। তারপর পরে বাবাকে বললাম যে একটি সংগঠন আছে, আমি সেখানে ভর্তি হতে চাই। তো সেইখানে ভর্তি হয়ে আমি প্রথমে অভিনয় দিয়ে শুরু, তারপর একটা পর্যায়ে হারমোনিয়াম, গান শেখা ওস্তাদের কাছে, এভাবেই চলছিলাম। তারপরে 1991 সালে রাজশাহী বেতারে আমি আধুনিক গানের কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হই। গুড। আর পড়াশোনা আইমিউজ করেছি, ইন্টারমিডিয়েট অফ মিউজিক, দিনাজপুর সঙ্গীত কলেজ থেকে। আমার জেলা। হ্যাঁ, আর বিমিউজ করেছি আমি আগারগাঁও, অর্থাৎ আমাদের সরকারি সঙ্গীত কলেজ থেকে, এবং আমি আমার ব্যাচে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। গুড। তো একটা পর্যায়ে আমার সাইনাসের একটা খুব বড় ধরনের সমস্যা ছিল, এই কারণে আমি পড়াশোনা থেকেও কয়েক বছর পিছিয়ে গিয়েছিলাম। আমি গান গাইতে গেলে অনেক অসুবিধা হতো। সংগঠন করতাম, তো সংগঠনের প্রয়োজনেই দেখা যায় আচ্ছা কিবোর্ড আছে না, কিবোর্ডটা ধরি। এই করতে করতে একদম স্বশিক্ষিত একজন কিবোর্ড শিল্পী হয়ে গেলাম একটা পর্যায়ে। তারপরের গল্পটা তো আপনারা জানেন, জাতীয় পর্যায়ে কাজ করার। এরপরে সুরকার হিসেবে কাজ শুরু করি, আমার মনে হয় 98 এই সময় থেকে অনেক আগে সুরকার এবং মিউজিক কম্পোজার বা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করি। বাংলাদেশ টেলিভিশনে মিউজিক সেকশনে চাকরিতে যোগদান করি 2007 সালে। এরপরে বাকি বিষয়গুলো তো আপনাদের জানা। রেডিও টেলিভিশনে এখন সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছি, এবং সত্যি কথা বলতে যে এটাই এখন আমার সর্বশেষ পরিচয় হয়ে গেছে। আপনার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ভয়েস স্টুডিওতে, পল্টনে। সম্ভবত মোস্তাক ভাইয়ের একটি গানের কম্পোজিশন করেছিলেন। তো তখন আপনাকে দেখেছিলাম। তো সেই মানুষটাকে যে এত কাছে থেকে পাবো এটা কখনোই ভাবি নাই। আজকে আপনার সামনে বসে কথা বলবো এটাও কখনো ভাবিনি। তখন আপনি একজন তুখোড় মিউজিক কম্পোজার। মোস্তাক ভাই আপনার সম্বন্ধে যা বলেছিল আমি তো অভিভূত হয়ে গেছি। তুমি যা শুধু আমার নামটা বলবো, সুমনের পারফরমেন্স দেখি। 2000 সালের আশপাশে হবে সেটা। মোস্তাক ভাই তখন অনেক ফিল্মের কাজ করতেন। উনি হঠাৎ করে ফোন করে, রামপুরে ওনার একটা অফিস ছিল, এই সময় একটু আসো তো। আমি তখনই বুঝতে পেরেছি যে হয়তো ওনার কোনো সুর এসেছে। গেলাম, হ্যাঁ মোস্তাক ভাই তার স্বভাব সুলভ টেবিলে রিদম বাজিয়ে উনি এই সুরটা করলাম, একটু দেখো। আমি চট করে, তখন তো মোবাইলে এই মাল্টিমিডিয়া মোবাইল আসেনি তখন বাটন ফোন, রেকর্ড করার কোনো সুযোগ নেই। আমার একটা ছোট্ট রেকর্ডার ছিল ক্যাসেটে, সেটা দিয়ে আমি রেকর্ড করে নিয়ে এসে বাসায় কিবোর্ডে সিকোয়েন্স করে করতাম। এইভাবে মোস্তাক ভাইয়ের অনেকগুলো গান আমি কম্পোজিশন করেছি, এবং সবচেয়ে খুশির ব্যাপার যে মোস্তাক ভাইয়ের সুরে এবং আমার কম্পোজিশনে একটি গান লতা মঙ্গেশকর জিও গেয়েছেন। সঙ্গীত আমি যতটুকু জানি যে গুরুমুখী বিদ্যা,
তা মোস্তাক ভাইকে আপনি গুরুমুখী বিদ্যা বলতে পারেন, যে তার কাছে আমার অনুপ্রেরণা পাওয়া বা? না, সেটা না, গুরু শিষ্য বিষয়টা অন্যরকম। মোস্তাক ভাইয়ের সঙ্গে আমার কাজের সম্পর্ক এটি সত্যি যে ফিল্মে কাজ করার প্রথম সুযোগ মোস্তাক ভাই আমাকে করে দিয়েছিলেন। সেই পথ দেখানোর জায়গা থেকে অবশ্যই তিনি আমার গুরু, কিন্তু সঙ্গীত গুরুদেরকে আমি আমার ওই আলাদা করে আলাদা একটি জায়গায় রাখতে চাই। আপনি তো এ পর্যন্ত অনেক সুর করেছেন, অনেক জনপ্রিয় শিল্পীদের গান করেছেন। একটা জনপ্রিয় শিল্পীর জনপ্রিয় গান শুনতে চাই আপনার পছন্দের। সবচেয়ে সিনিয়র যদি বলেন যে জিনাত রেহানা আপার গানে সুর করেছিলাম, যা তার মা ছিলেন জেবুন্নেসা জামাল, ওনার বেশ কিছু গান ছিল, সুর করা ছিল না, আমি করেছিলাম। জিনাত আপা গেয়েছেন, তারপরে আগুন ভাই গেয়েছেন, আর পরের প্রজন্মে যে সাব্বির, মহিন, অন্যান্য স্বরলিপি, চম্পা বণিক, পুতুল, সবাই টুকটাক গেয়েছে আমার সঙ্গীত পরিচালনায়। শেষের তালিকা থেকে একটু একজনের শুনতে চাই। স্বরলিপির গাওয়া গান, সেখানে একটি প্রসঙ্গ আছে। গানটার আমি সুর করেছিলাম এইভাবে, কথা লিখেছিলেন, গানের মুখটা আমি লিখেছিলাম, লিখে প্রখ্যাত গীতিকবি হীরেন্দ্রনাথ মৃধা সাহেবকে আমি দিই যে এটি আপনি অন্তত দুটো লিখে দেন। সেই হিসাবে গীতিকার উনি, আমি হয়তো উদ্ভব। হ্যাঁ, তো আমি সুর করেছিলাম এইভাবে। কত ছবি আকাছে স্মৃতির ক্যানভাসে, কর্মব্যস্ততায় ভুলে থাকি সব, মাঝে মাঝে থেকে থেকে দিনগুলো মনে পড়ে। কিন্তু যখন গানটা স্বরলিপি বললো যে আমি গাইবো, স্বরলিপি তো ক্লাসিক্যাল ঘরানার একটা শিল্পী, জাত শিল্পী, আমার প্রিয় শিল্পী, তো আমি এই গানের সুরটা বদলে দিলাম। আচ্ছা, তখন স্বরলিপির জন্য যে সুরটা করা হলো, কত ছবি আকাছে স্মৃতির ক্যানভাসে, কর্মব্যস্ততায় ভুলে থাকি সব, মাঝে মাঝে থেকে থেকে দিনগুলো মনে পড়ে, দিনগুলো মনে পড়ে। সুরকার এবং সঙ্গীত পরিচালক, এর তফাৎটা যদি একটু আমাদেরকে বোঝাতেন বা দর্শকদের বলতেন। এমনই একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন। তবে আমার শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি, এই দেশ তো গানের দেশ, সুরের দেশ। ঘুম থেকে উঠলেই আমরা পাখির গান, হ্যাঁ তারও আগে আজানের সুর, তারপরে পাখির গান, এই দিয়ে আমাদের দিন শুরু হয়। সেইখান থেকে সুর কিন্তু আপনিও চাইলে একটি করতে পারেন। আপনি সঙ্গীতের সঙ্গে সরাসরি সুরের সঙ্গে সম্পৃক্ত নন, আপনি একজন কবি, গীতিকবি, তারপরে আপনার মনেও একটি ভাব আসতে পারে, আপনিও সুর করতে পারেন। কিন্তু আপনি যখন সঙ্গীত পরিচালনা করতে চাইবেন, তখন আপনাকে গ্রামার জানতে হবে, পিসের মোড বুঝতে হবে, কর্ড বুঝতে হবে, সবাইকে কিভাবে যন্ত্রশিল্পীদের ডিরেকশন দেবেন, রিদমটা কি হবে, বেহালাটা কিভাবে বাজবে, বাঁশিটা কিভাবে বাজবে, শিল্পী কিভাবে কোন জায়গায় ভয়েস থ্রোয়িংটা দেবেন, এই সবগুলো বিষয় জানতে হবে। যে কারণে অবশ্যই সুরকার এবং সঙ্গীত পরিচালনা যে দুটোই বিষয়, সম্পূর্ণ পৃথক বিষয়। আপনার একটা প্রিয় গান শুনতে চাই। আমি একটি গান ছাত্র জীবনে খুব গাইতাম, জি, ওটাই শুনতে চাচ্ছি। এটা আমাদের 90s এর নস্টালজিয়া বলতে পারেন। লাল ফিতে সাদা মোজা, শুষ্ক ইউনিফর্ম, নটারি সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখি সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম, এরপরে এক রাশ কালো কালো স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপরে বিষণ্ণ দিন বাজে না নবীন, অবসাদে ঘিরে থাকা দীর্ঘ দিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা
বেকার সবই তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আমরা শেষ পর্যায়ে আসছি, তো আর একটা কথা বলতে চাই এভাবে যে আপনি তো নতুন প্রজন্মের গান বিশেষ করে করতেছেন, বর্তমান গানের ভবিষ্যৎ আপনি কিভাবে চিন্তা করেন একজন সঙ্গীত পরিচালক হিসেবে বা শিল্পী হিসেবে? আসলে সারাটা বিশ্বেই গানের ক্ষেত্রে দেখেন একটা হাহাকার। সেই বৈশ্বিক সঙ্গীত দেখেন, 90s-এ আমরা মডার্ন টকিংয়ের গান শুনতাম, কেয়ারলেস হুইসপার শুনতাম, হোটেল ক্যালিফোর্নিয়া শুনতাম। হ্যাঁ, এইদিকে ধরেন ভারতীয় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির গানগুলো তখন অনেক জনপ্রিয় ছিল, কিন্তু 90s-এর পর থেকে যেন সারা পৃথিবী জুড়েই জনপ্রিয়তার বিষয়টা হারাতে থাকে, গান আর জনপ্রিয় হতে চায় না। এটার কারণ মানুষের কর্মজীবনের যে অস্থিরতা, এটির কারণে তার মনে কোনো কিছু স্থায়ী হচ্ছে না। কিন্তু গান অনেক বেশি সায়েন্টিফিক হয়েছে। আজকে দেখেন ক্রিস্টাল ক্লিন সাউন্ড পাই আমরা। তারপরে অনেক মানুষ গানের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, মিউজিক ইন্ডাস্ট্রি অনেক বড় হয়েছে আমাদের দেশেও, ওয়ার্ল্ড ওয়াইড। আর ইউটিউব হওয়ার পরে তো প্রত্যেক ঘরে ঘরে স্টুডিও হচ্ছে, প্রোডাকশন হচ্ছে। তবে নতুন ওই যে প্রজন্মের কথা বললেন, নতুন প্রজন্ম, আমার মতে, এটা আমার কথায় কেউ ভুল বুঝবেন না, এটি একান্তই আমার মত, আপনার মতের সঙ্গে নাও মিলতে পারে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারাও ভুল বুঝবেন না। ইদানিং নতুনদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, নিজেই গীতিকার, নিজেই সুরকার, নিজেই কম্পোজার, নিজেই রেকর্ডিস্ট। তো এটি খারাপ নয়, কিন্তু কথা হলো কি, আল্লাহ পাক সম্ভবত এত গুণ লক্ষে একজন দুইজনের মধ্যে দেন, সবার এই চর্চাটা করা উচিত নয়। একজন কণ্ঠশিল্পীর বিভিন্ন সুরকারের গান করা উচিত, বিভিন্ন সঙ্গীত পরিচালকের গান করা উচিত, তাহলেই তার গানটাও সমৃদ্ধ হবে, আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির গানগুলো সমৃদ্ধ হবে। একেবারে শেষ পর্যায়ে আপনার প্রিয় শিল্পী আপনাকে এই মুহূর্তে ভালো লাগে, যে ওই শিল্পীর গানটা আমাকে এই মুহূর্তে খুব ভালো লাগছে, আকর্ষণ করছে, ওই গানটা শোনাবেন দর্শকদের জন্য? জি, একটা গানের বিষয়ে আমি আপনাদের একটু আলোকপাত করতে চাই। আমার প্রিয় শিল্পী, আমার স্নেহের অনুজ চম্পা বণিক। চম্পা বণিক এক সময় আমাকে এসে বললেন যে, শোন ভাই, ভালোবাসা দিবসের একটা গান করতে পারেন না আমার জন্য? বললাম, ভালোবাসা দিবসের গান করব, আচ্ছা ঠিক আছে। আমি বসে গুনগুন করে একটা সুর করে ফেললাম। সুমন ভাই, গানটা শুনতে চাই আপনার। ভালোবাসা ভালো তো নয়, এ কথাই শুনেছি হায়, তবু মনে মনে আমি যে খুঁজি তোমায়। তুমি শুধু তুমি, তোমায় মন চায়।